নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রিসেন্টলি বাংলাদেশে পুশ ইন, যেটা বাংলাদেশিরা খুব প্রমোট করছিল, যে ভারত থেকে পুশ ব্যাক করা হচ্ছে। যত অবৈধ বাংলাদেশি ভারতে এসেছিল তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে। তো সেসব নিয়ে তো একটা বেশ তোলপাড় চলছিল। আপনাদের কয়েকদিন আগে আমি দেখালাম যে 250 বেশি এমন বা অবৈধ বাংলাদেশি যারা গুজরাটে ছিল, গুজরাট সরকার তাদেরকে নিয়ে গিয়ে বাংলাদেশে রেখে আসলো। হাতে হাত কড়া লাগিয়ে তাদেরকে রেখে আসলো। এখন রিসেন্টলি বাংলাদেশিরা আমাদের ওপরে একটাই টার্গেট নিয়েছে, কি, যে ভারত সবসময়ের জন্য অবৈধভাবে, মানে ওদের যে সাধারণ জনগণ রয়েছে, সাধারণ যে দেশবাসী রয়েছে, তাদেরকে নাকি ভারত তাদের বিএসএফ দিয়ে হত্যা করায়। এইরকম একটা এজেন্ডা তারা ফিট করেছে। এরকম একটা প্রচার তারা করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া সমস্ত জায়গাতেই প্রচার করে। আজকে এরকম একটাই নিউজ আপনাদেরকে দেখাবো। চ্যানেল 24 এর তরফ থেকে একটা প্রতিবেদন কি বলছে দেখুন। থাম্বনেলে কি বলছে আগে সেটা দেখবেন, যে সীমান্তে থামছে না নির্বিচারে বিএসএফ এর গুলি। নির্বিচারে বিএসএফ যখন গুলি করছে, সেটাকে নির্বিচারে কোনো রকম বিচার না করেই গুলি করা হচ্ছে। মানে এদের কথা হচ্ছে যে সীমান্তে কোনো রকম ভাবে বিএসএফ এর গুলি থামছে না। আর সেটা সে সাধারণ মানুষ হোক, কি বাচ্চা হোক, বুড়ো হোক, মহিলা হোক, সকলকে গুলি করছে বিএসএফ। এরা যেটা বলতে চাইছে আর কি, সেটা আমি বোঝাতে চাইছি, যেটা এরা যেটা বলছে। তারপর কি বলছে, যে টাইটেলটা কি বলছে, ভিডিও টাইটেলে বলছে যে হত্যার 3 দিন পর লাশ ফেরত দিল বিএসএফ। হত্যাটা কেন হলো সেটা কিন্তু টাইটেলে বললো না। এবার ভিডিওর অভ্যন্তরে যাই, আমরা দেখি, আপনাদেরকে প্রতিবেদনটা দেখাই। অভ্যন্তরে যাওয়ার পরে আপনারা সঠিক যে তথ্যটা সেটা পাবো, এবং সঠিক ব্যাপারটা সেটা বুঝতেও পারবো যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল আর কেন এই বিএসএফ বাংলাদেশিদেরকে গুলি চালিয়েছিল। আপনারা সকলে জানেন যে প্রত্যেকটা বর্ডারের একটা রুলস এবং রেগুলেশন থাকে, সেটা হয়তো বাংলাদেশিরা জানে না। আমাদের ভারতের এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটারের ওপরে, 4090 কিলোমিটারের ওপরে যে বর্ডার বাংলাদেশ শেয়ার করে, সেই বর্ডারটা আমাদের ভারতের সবচেয়ে বড় বর্ডার। আর এই বর্ডারে বিএসএফরা মোতায়েন করা রয়েছে, মানে বর্ডারকে সামলানোর দায়িত্ব হয়েছে বিএসএফ। এখন এই বর্ডারে একটা রুলস রেগুলেশন থাকে, সেটা আমরা যারা ভারতের মধ্যে বর্ডার এলাকায় বসবাস করি তারা প্রত্যেকেই জানি, যে আমার যে ফেন্সিং দেওয়া রয়েছে, বা অ্যাকচুয়ালি যে 0 পয়েন্ট যে পিলার পোতা রয়েছে, সেখান থেকে আমি ভিতরের দিকে প্রবেশ করতে পারবো না। বাংলাদেশের ভিতরে সাইডে কথা বলছি, আমি আমার পিলারের আগে পর্যন্ত থাকতে পারবো, যেখানে আমার বিএসএফ আমাকে অনুমতি দেবে, ততদূর থাকতে পারবো। তো আজকে এই প্রতিবেদনে এদের মুখ থেকে শুনবো যে আদেও এই যারা রিপোর্টিং করছে বা যারা অ্যাঙ্কারিং করছে, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি, প্রত্যেকের মুখ থেকে এই ধরনের বক্তব্য শুনতে পাই। তো এদের উদ্দেশ্যে বলছি, এরা হয়তো এই রুলস এবং রেগুলেশন গুলো জানায় না। আমি নেক্সট টাইমে এই ভিডিওর শেষেই আমি এদেরকে রুলস এবং রেগুলেশন গুলো দেখিয়ে দিব। তো চলুন আগে প্রতিবেদনটা শুনে আসি, কি বলছে ওরা বুঝে নি, তারপর আরো আলোচনা করব। চলুন। নওগাঁ সীমান্তে গুলি করে হত্যার 3 দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। 16 বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত 2 জুলাই রাতে সাপাহার উপজেলার রোদ গ্রামের বাসিন্দা ইব্রাহিম অবৈধভাবে পোরশা সীমান্ত দিয়ে মহিষ আনতে যান। ভোরে একজোড়া মহিষ নিয়ে আগ্রাবাদ সীমান্তের 228 নম্বর সীমান্ত পিলার দিয়ে ফিরে আসতে চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। পরে পতাকা বৈঠকের পর 3 দিন পর মরদেহ ফেরত দেয় বিএসএফ। সীমান্ত হত্যার আরো খবর জানাবো। নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন অর রশিদ চৌধুরী। হারুন, সীমান্ত হত্যা কিন্তু থেমে নেই, বেড়ে চলেছে। সীমান্তবাসী আসলে এই বিষয়ে কতটা সতর্ক রয়েছে? সীমান্তবাসী তো আসলে সতর্ক রয়েছে, পাশাপাশি বিজিবিও সতর্ক রয়েছে, কিন্তু আসলে কোনোভাবে এই সীমান্ত যে হত্যা সেটি কিন্তু ঠেকানো যাচ্ছে না। আমি যদি তথ্য বলি যে গত 5 বছরে প্রায় এই উত্তরাঞ্চলে যে রাজশাহী বিভাগ আছে, রাজশাহী বিভাগে যে 4টি জেলা আছে, সেই 4টি জেলায় মারা গেছে, সীমান্ত হত্যা হয়েছে 35 জন। কিন্তু একটিরও বিচার অথবা আইনের আওতায় আনা অথবা কোনো ধরনের প্রতিবাদ জানানো সেটি কিন্তু আসলে করা যায়নি রাষ্ট্রের পক্ষ থেকে। আসলে যদিও বা বিজিবির পক্ষ থেকে এটির জোর প্রতিবাদ জানানো হয় প্রতিবারই, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি যে আসলে কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়। আপনারা জানেন যে ইব্রাহিম নামে যেই
যুবক আসলে ভারতে গিয়েছিল সেটি তিনি সহ বেশ কয়েকজন গিয়েছিলেন, কিন্তু ফিরে আসবার পথে কিন্তু তাকে আসলে গুলি করা হয়। অবৈধভাবে গিয়েছিলেন, পরিবারও সেটি স্বীকার করেছে, কিন্তু পরিবার স্বীকার আইনের করেছে। আওতায় তাকে আনা যেত বা পার্শ্ববর্তী থানায় তাকে গ্রেপ্তার করা যেত বা তাকে আইনের আওতায় আনা যেত, কিন্তু সেটি না করে আসলে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। আপনি জানেন যে ইব্রাহিমের আসলে পরিবার রয়েছে, তার সন্তান আছে, স্ত্রী আছে, সেই পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তার বাবা মার সঙ্গে কথা হচ্ছিল গতকালকে, তারা বলছিলেন যে তাদের উপার্জনক্ষম একটা মাত্র সন্তান, সেই সন্তান চলে গেল। ঠিক এভাবেই যারা আসলে সীমান্ত হত্যায় মারা যায় তাদের পরিবারগুলো কিন্তু এভাবে হাহাকার করে কিংবা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তো এখানকার মানুষজন চান যে আসলে এই সীমান্ত হত্যাটা বন্ধ হোক, দুই দেশের রাষ্ট্রের পক্ষ থেকে একটি ব্যবস্থা গ্রহণ করা হোক শক্তপোক্তভাবে। তো বুঝলেন ব্যাপারটা। এদের মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এদের যে সীমান্তে আমরা যাই করি না কেন, মানে বাংলাদেশিরা যাই করুক না কেন, আমাদের ভারতের বিএসএফরা কোনো রকম স্টেপ নিতে পারবে না। সে যদি আমাদের ভারতের বর্ডারের ভিতরে প্রবেশ করে আমাদের গ্রামের মধ্যে থেকে যদি চুরি করেও নিয়ে যায়, তবুও বিএসএফ কিছু করতে পারবে না। কি বলছে, যে গুলি না করে তাকে নিয়ে গিয়ে অন্য কোনো থানাতে হস্তান্তর করা উচিত ছিল। এর বর্ডার থেকে থানার ডিস্টেন্স যথেষ্ট। আর বর্ডারে চোরাচালান নিশ্চয়ই দিনের বেলায় করতে আসে না, তারা আসে রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় আজকে একজন যদি চোরাচালান করতে আসে আর সেই জায়গায় যদি বিএসএফ তাকে দেখতে পায়, তাহলে বিএসএফ কি বলবে, ভাই তুই যাস না, আমি তোকে হাত জোর করছি, তুই ভাই দাঁড়া। আর তাতে তারা দাঁড়িয়ে যাবে। এই বাংলাদেশিরা ভাবে যে মানে আমরা যা করব বর্ডারে সেটাই মানে আমাদের জন্য প্রযোজ্য, মানে ওখানে সরকার লিখে দিয়েছে যে তোমরা বর্ডারে যা ইচ্ছা তাই করতে পারো। এখন আমি বলি যে বাংলাদেশিরা বলে যে আমাদের বিজিবি রয়েছে, বিজিবি বিএসএফ এর চাইতে যথেষ্ট ক্যাপাবল, এবং বিএসএফ এর সঙ্গে বিজিবি যুদ্ধ বাদলে বিজিবি যদি জিতে যাবে, এরকম বলে অনেক কথা। যাই হোক, সেগুলো আমি একটা ছোট একটা উদাহরণ দিয়ে বলে দিই। দেখুন, আজকে বিএসএফরা এইরকম ভাবে চোরাচালান করতে আসলে ধরতে পারে এবং তাদেরকে গুলিও করে, কিন্তু ওদিকেও তো বিজিবি রয়েছে, বাংলাদেশের তো বর্ডার গার্ড রয়েছে। তারা কি করছে, তারা তো ওই যে সমস্ত লোকগুলো এই চোরাই ভাবে আসছে ভিতরে, তারা তো বাংলাদেশের বর্ডার গার্ডকে ফাঁকি দিয়ে আসছে। তারা তো নিশ্চয়ই এই বর্ডারের মধ্যেই তাদের জন্ম নয়, তাই না? তারা ওই সাইডের বর্ডার ক্রস করে আসছে, বিএসএফ এর পর্যন্ত পৌঁছানোর আগে কিন্তু বিজিবিকে তারা চোখে ধুলো দিয়ে আসছে। তো সেই সমস্ত মানুষগুলো যদি রাতের অন্ধকারে চোরাচালান করতে আসে, আমাদের দেশ থেকে চুরি করে নিয়ে যায়, আর সেই জায়গায় বিএসএফ কি বলবে, ভাই তোরা দাঁড়া, হাত জোর করছি, তাই তো? মানে এদের কথা হচ্ছে এটাই, যে সে চুরি করতে আসুক আর ডাকাতি করতে আসুক আর যাই করতে আসুক না কেন, তাদেরকে গুলি করা হবে না। তাহলে ক্লিয়ার বলে রাখি, ভারত সরকারের তরফ থেকে কিন্তু ওপেনলি সবকিছু বলে দেওয়া হয়েছে। বিএসএফ বা আর্মি বা যে সমস্ত বর্ডারের সিকিউরিটি যারা রয়েছে, তাদের কারোর কাছেই আর হাত বাঁধা নেই। যদি কোনো রকম এমন সিচুয়েশন দেখতে পাওয়া যায় যেটা আমাদের সিকিউরিটির দিক দিয়ে, আমাদের যে দেশের দিক দিয়ে ক্ষতিকর, তাতে বিএসএফ নিজের ইচ্ছা মতো স্টেপ নিতে পারে। এখন আর সেই আগেকার সরকার নেই, জানেন তো? ব্যাপারটা হচ্ছে এটাই, যে চোর আসছে কি ডাকাত আসছে কি কেউ চুরি করতে আসছে, আর সে কল করবে তার সিনিয়রকে, সিনিয়র কল করবে তার মন্ত্রী মহলে, তারপরে সেই মন্ত্রী কল করবে প্রধানমন্ত্রীকে, তারপর সে রিপোর্ট দিবে, সে আবার সিনিয়রকে কল করবে, তারপর আবার সেই, এইরকম সিচুয়েশন নেই। এখন সিচুয়েশনটা পুরো ইউটার্ন নিয়ে নিয়েছে। এখন বিএসএফ এর যে উচ্চ আধিকারিক যারা রয়েছে, তাদেরকে বলা হয়ে গিয়েছে যে বর্ডারে যদি সেই রকম কোনো অপ্রীতিকর সিচুয়েশন দেখা যায়, অবশ্যই তার জন্য তোমরা খোলা স্টেপ নিতে পারো, এটা কোনো রকম সমস্যার কিছু নেই। আর আমরা এটাও শুনলাম যে ওদের পরিবারের তারা কিন্তু স্বীকার করেছে যে চোরাচালান করতে এসেছে। তার মানে এটা কি, তারা ওপেনলি স্বীকার করছে যে চোরাচালান করতে যায়। কেন যায়, সেই পরিবারের যে কথোপকথন সেটা কিন্তু দেখালো না। দেখুন, সেটাও দেখানো দরকার ছিল, কারণ তাদের রোজগার নেই, তাদের রুজি নেই। পার ডে তারা যে ইনকাম করবে সেটা কোথা থেকে করবে? যদি ভারতে চুরি করতে না আসবে, তাহলে পরে তো তাদের কোনো ইনকাম নেই। বাংলাদেশের এখনো 30% বর্ডার এলাকার যে মানুষ রয়েছে, তাদের মধ্যে 30-40% মানুষ এমন রয়েছে যারা শুধুমাত্র ডিপেন্ডেন্ট এই চোরাচালানের উপর। ভারত থেকে চোরাচালান না হলে তাদের দুবেলা পেটের ভাত হবে না। আর এই দুঃখেই আমাদের যে ভারত এবং বাংলাদেশ বর্ডারের যে ফেন্সিং সেটা দেওয়া, এই দুঃখেই একটা সময় যেভাবে তারা অত্যাচার করেছে সেটা কিন্তু মুখে বলার যোগ্য নয়। আজকে এই যে গুলি চলছে বিএসএফ তরফ থেকে, এটা আরো কঠিন হওয়ার দরকার। বিএসএফ কে এসে ধমকি দিয়ে যাচ্ছে, হেসো নিয়ে বেশি বিএসএফ কে তেড়ে চলে আসছে, তাহলে সেই রকম সিচুয়েশনে এগুলো দিনের বেলায় করছে তাই বিএসএফ কিছু বলছে না। যদি রাতের অন্ধকারে এরা যদি তেড়ে এসে বিএসএফ কে আঘাত করে, তাহলে কি করবে সেটা একবার ভাবুন তো। আমি 2 বছর আগে আমার এক বন্ধুকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম যে 2 জন বিএসএফ কে হেসো দিয়ে
বাংলাদেশ থেকে এসে হেসু দিয়ে তার কেটেছে তারা, ওই যে ফেন্সিং হয়েছে সেই ফেন্সিংটাকে কেটে তারপর ভিতরে এসে হেসু দিয়ে কোপ মেরেছে, এইরকম জায়গায় দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। আর সেটা কিন্তু জঘন্য একটা মানে অপরাধ। আর এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে এরা কি বলছে যে নিয়ে গিয়ে কোনো পার্শ্ববর্তী হতে পারে তাদেরকে অ্যারেস্ট করা হোক বা কোনো থানায় দেওয়া হোক, তাই বলছে। আর এই এই যে অ্যাকশন গুলো নিচ্ছে বিএসএফ এর নাকি ওপর নাকি তারা উচ্চ আদালতে যাবে, সেখানে গিয়ে তারা বিচার করবে। ভাই এর কোনো বিচার নেই, বিচার একটাই যে দেশের মধ্যে যে সরকার রয়েছে সেই সরকারকে বলো রোজগার দিতে, দুবেলা যেন তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তাদেরকে যেন এই চোরাচালান করতে আমাদের ভারতের মধ্যে না আসতে হয়। যদি আসতে হয় নেক্সট টাইম এর চাইতে আরো বেশি হবে। তো যেই আসুক না কেন তাদেরকে একটু সাবধান করে দেবে। আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, মাসখানিক আগে, যে বিজিবির এক উচ্চ আধিকারিক সে একটা সম্মেলন করছে, সাংবাদিক সম্মেলন, সঙ্গে তার সঙ্গে সাধারণ মানুষজন রয়েছে, গ্রামে গিয়ে গিয়ে বলছে যে আপনারা এইভাবে বর্ডারে ছুটে যাবেন না, ওটা আমাদের কাজ। বিএসএফ যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা দেখার দায়িত্ব বিজিবি দেখতে যাবে, বিজিবির উচ্চ আধিকারিক রয়েছে, তারা যাবে, কথা বলবে, সেটাই। কিন্তু আমরা দেখেছি বারবার যে বাংলাদেশের বর্ডার এলাকার ভিতর থেকে বাংলাদেশের সাধারণ মানুষ ছুটে চলে আসে কি করতে, বিএসএফ কে আটকাতে, বিএসএফ কে মানে তেড়ে চলে আসে, মারতে আসে। তাহলে সেই রকম সিচুয়েশনে বিএসএফ গুলি চালাবে না তো ফুল দিয়ে তোমাদেরকে অভিনন্দন জানাবে? মোটেই না। আর সেই রকম ফুল দিয়ে অভিনন্দন জানানোর ভারত একটা সময় ছিল, এখন আর নেই। আমি তো বলি এখনকার ভারত হলে 1971 সালে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করিয়েছে, তাতে আমাদের এই যে চিকেন নেক বলে যে জায়গাটা না, সেই জায়গাটা আমরা সমান করে নিতাম আর বাংলাদেশকে তার জায়গাটাই দিতাম। আর আমাদের সেভেন সিস্টার যে আমাদের উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে সেই রাজ্যেরও একটা সমুদ্র পথ আমরা তৈরি করে নিতাম যদি এখনকার ভারত সরকার থাকতো। তখন মারাত্মক একটা ভুল হয়েছে। আর যে ট্রিটি কি সাইন হয়েছে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, যে এই ভুলটা কিন্তু আমরা এখন রিয়েলাইজ করছি। এই যে ইউনুস আসার পরে যেভাবে বলছে যে ভারতের এই সেভেন সিস্টারের গার্জিয়ান হচ্ছে তারা, তাহলে এই ধরনের বক্তব্য যখন বড় বড় লিডারদের মুখ থেকে আসবে তখন আমরা নিশ্চয়ই চুপ থাকবো না, আমাদের বিএসএফ নিশ্চয়ই চুপ থাকবে না। তাই তোমাদের যে সমস্ত সাধারণ জনগণ রয়েছে, সাধারণ বর্ডার এলাকায় যে সমস্ত খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদেরকে বলো যে ইনকাম করে খেতে, চোরাচালান যেন না করতে আসে। চোরাচালান করতে আসলে এইরকম অবস্থা হবে, এর আরো জঘন্যতম অবস্থা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, দেখার পর আপনাদের যদি কোনো রকম মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। যারা বর্ডার এলাকায় বসবাস করছেন অবশ্যই জানিয়ে দেবেন যে আপনি কোন বর্ডারে রয়েছেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধু মণ্ডলী সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।